একটা যৌগ অ্যারোমেটিক কিনা এটা হাকেল তত্ত্বের বিচারে আমরা যাচাই করব। যেমন এখানে প্রশ্ন হতে পারে যে সাইক্লোপ্রোপিন একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, অথবা বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হয়। বুঝতে পেরেছো? যে অ্যারোমেটিক যৌগ বলতে কি বুঝো, দেখাও যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, তাই তুমি কিভাবে প্রমাণ করবে সেইটা। যেমন সাইক্লোপ্রোপিন আয়ন, এটার নাম হলো সাইক্লোপ্রোপিন আয়ন। দেখো এখানে ইন কথাটা কেন আসছে বলো দেখি। ওই দ্বিবন্ধনের জন্য, আর এটা একটা আয়ন। এখন এই দ্বিবন্ধনটা ঘুরছে, অর্থাৎ অনুরণনরত অবস্থায় আছে। এই দ্বিবন্ধন যদি এক জায়গায় স্থির না থাকে, সেটাকে আমরা বলি ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন। এখন দেখো এখানে এই পাই বন্ধনটা কি হচ্ছে, ঘুরছে। এই যে দেখো এইখান থেকে যখন এখানে চলে আসতেছে পাই ইলেকট্রনটা, তখন দেখা যায় যে এইটা পজিটিভ হয়ে যায়, এখানে ইলেকট্রন হারায় কি হয়, এই জায়গাটা পজিটিভ হয়ে যায়। তাহলে পজিটিভ চার্জটা দেখো এইখান থেকে যখন এইখানে আসে, তখন দেখা যায় যে পাই বন্ধনটা চলে যায় এখানে। আবার পাই বন্ধনটা যদি এই পাশে চলে আসে, আচ্ছা শোনো, একটা নেগেটিভ প্রান্ত আর একটা পজিটিভ প্রান্ত মিলে কি হয়, একটা বন্ধন তৈরি হয়। এখানে পাই বন্ধনে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। এই দুটো ইলেকট্রন কি করে, যখন তোমার এই কার্বনে চলে আসে, তখন এই এই দুই কার্বনের মধ্যে কি হয়, একটা পাই বন্ধন তৈরি হয়। এই যে দেখো, তাইলে এখানে আমরা দেখছি যে পজিটিভ চার্জটা পাই বন্ধনও ঘুরছে, তার সাথে পজিটিভ চার্জটাও ঘুরছে। তো এখানে পাই ইলেকট্রনের সংখ্যা কয়টি? দুইটি। এর মানে 4n+2 = 2। এই যে দেখো এখানে 4n+2 = কত? 2। এই যে এই জিনিসটা দেখো, 4n+2 = 2। অতএব এটাকে সমাধান করলে হবে 4n = 2 - 2, তারপরে 4n হলো 0, তারপরে n = 0, তাই না? তাইলে n = 0 হইলে একটা চক্রাকার সমতলীয় যৌগের ক্ষেত্রে যদি n এর মান 0 হয়, তাহলে এটা কি হয়? অ্যারোমেটিক যৌগ হয়। তাইলে এখানে সাইক্লোপ্রোপিন একটা অ্যারোমেটিক যৌগ, বা সাইক্লোপ্রোপিন আয়ন একটি অ্যারোমেটিক যৌগ। এর কারণ কি? এটার অণু চক্রাকার চ্যাপ্টা, এই যে পাই বন্ধন থাকার জন্য এখানে তল আছে, বুঝতে পেরেছো? তো চক্রাকার চ্যাপ্টা সমতলীয় আমরা বলতে পারি। তারপরে এর মধ্যে কি আছে? সঞ্চরণশীল 4n+2 সংখ্যক কি আছে? সঞ্চরণশীল ইলেকট্রন আছে। এবং যেখানে n এর মানটা হলো 0, এখানে এই যৌগের ক্ষেত্রে n এর মান 0, অতএব এটা একটা অ্যারোমেটিক যৌগ। এইটা হলো তার অনুরণন কাঠামোটা দেখিয়েছি। আচ্ছা, এরপরে দেখো হাকেল তত্ত্ব অনুযায়ী বা 4n+2 নিয়ম অনুযায়ী, হ্যাঁ স্যার কোথায় n এর মান 0 হবে আরেকবার বলবেন? এই যৌগে n এর মান 0 হয় কিনা। এখানে পাই ইলেকট্রন কয়টা? স্যার দুইটা। দুইটা। তাহলে এখানে হাকেল সংখ্যাটা কত? 2। হ্যাঁ। আচ্ছা, এইখানে হাকেল সংখ্যার মান কত হবে বলো দেখি? এই জায়গায় কয়টা পাই বন্ধন? স্যার তিনটা তো। হাকেল সংখ্যার মান কত হবে? 3 হবে। কেমনে? 3 দুগুণে 6 হবে। হ্যাঁ সরি, হ্যাঁ, 6 এই হবে। 6 হ্যাঁ হইলে n এর মান যদি 1 হয়, তাইলে এটা একটা গুণিতক রাশি না? আমার হ্যাঁ হাকেল স্যার। সংখ্যার মধ্যে কি আছে? n এর মানটা 0, অথবা n কি? n 0, 1 0, তারপরে 1, 2, 2 3 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, ইন্টিজার ইত্যাদি পূর্ণ সংখ্যা। এখন একটা যৌগ যদি চক্রাকার হয়, সমতলীয় হয়, আর ওইখানে এই হাকেল সংখ্যার মানে যদি n এর মান 0 অথবা 1 হয়, অথবা 2 হয়, অথবা 3 হয়, তাইলে কি হবে? এটা অ্যারোমেটিক যৌগ হবে। বুঝতে পেরেছো? তাহলে বেনজিনের অণু কি চক্রাকার না? হ্যাঁ স্যার। এখানে পাই বন্ধনের সংখ্যা কয়টি? সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কয়টি? 6টি, 6টি। তাই না? তাইলে এখানে হাকেল সংখ্যার মান কত? 4n+2 কত? 6 না? জি স্যার। তাইলে এটা সমাধান করলে আমরা কি পাই? সমাধান করে n এর মান কত পাই? 1 পাই না? জি স্যার।
তাহলে n এর মান 1, অতএব এটা একটা পূর্ণ সংখ্যা, জি স্যার। তাই না? তাহলে হাকেল জি স্যার। সংখ্যায় যদি n এর মান 0 অথবা 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে কি হবে? যৌগটা কি হবে? অ্যারোমেটিক হবে। অ্যারোমেটিক যৌগ হবে। তোমরা আবার একটু একটু এখান থেকে এই জায়গাটা একটু পড়ো তো, এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বেনজিনের অণু সমতলীয় ও চক্রাকার। এর সরবেজীয় চক্রাকার কাঠামোতে 6টি সঞ্চারণশীল পাই ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এতে হাকেল সংখ্যা 4n+2 = 6 বা 4n = 6 - 2 বা 4n = 4 বা n = 1, যা একটি পূর্ণ সংখ্যা। যৌগে হাকেল সংখ্যা 4n+2, n = 0 এবং 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা হলে যৌগটি অ্যারোমেটিক। অতএব বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এখানে 6 রাশিটা কিভাবে আসছে এটা কি বুঝো? এখানে এই যে 6 রাশিটা কেমনে আসছে? হ্যাঁ স্যার, আপনি তো বুঝালেন যে 6টা মানে 6টা হচ্ছে আমাদের পাই বন্ধন, তাই। না, 6টা মানে পাই বন্ধন। পাই ইলেকট্রন, সরি। হ্যাঁ, 6টা হলো পাই ইলেকট্রনের সংখ্যা, তাই না? তাইলে জি স্যার। এই যে 4n+2টা কি? 4n+2টা হলো পাই ইলেকট্রনের সংখ্যা, 4n+2টা হলো পাই ইলেকট্রনের সংখ্যা। সংখ্যা। তাইলে এইখানে পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা এই জায়গায়? স্যার এখানে তো স্যার, দুইটা। নিচেরটা হ্যাঁ, দুইটা। তাইলে দেখো 2 বসালে একই মান হয় না, 0 হয় না? জি স্যার, 0 হবে, তাহলে অ্যারোমেটিক হাকেল যৌগ। সংখ্যাকে কি করে? এটা সমর্থন করে, হ্যাঁ। তাই না? স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার, বেনজিনের মধ্যে পাই ইলেকট্রন সংখ্যা কি, তার মানে ভুজ কয়টা এটা হিসাব করে বের করছেন? না, মানে ওখানে 5 ভুজ দুইটা ইয়া 6 বেঞ্জিনে 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 সবসময় কি থাকে? একটা এক এই যে দেখো বেঞ্জিনের স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, এই হলো বেঞ্জিনের স্ট্রাকচার, তাই না? তাইলে একটা দ্বিবন্ধন দিলে আরেকটা কি একক বন্ধন, আবার একটা দ্বিবন্ধন, আবার একটা আরেকটা। একক বন্ধন, তাই না? তো তাইলে এক একটা বন্ধনে পাই ইলেকট্রনের সংখ্যা কত? এটা হলো পাই বন্ধন। পাই বন্ধনে ইলেকট্রন কয়টা বলো দেখি? দুইটা দুইটা করে থাকে। দুইটা দুইটা ইলেকট্রন না? দুইটা ইলেকট্রন। তাহলে তিনটা তিনটা পাই বন্ধনে ইলেকট্রন কয়টা? স্যার 6টা হবে। 6টা। 6টা। তাইলে হাকেল সংখ্যাটা এই যে 4n+2টাই হলো হাকেল সংখ্যা। 4n+, স্যার তাহলে, 1 মিনিট, স্যার 4n+2 উপরেরটা। টা হলো হাকেল সংখ্যা। এখন n এর মান যদি শূন্য হয়, n এর মান যদি শূন্য হয় অথবা 1 হয় অথবা 2 হয় অথবা 3 হয়, তাইলে এইটা অ্যারোমেটিক যৌগ হবে। বুঝতে পেরেছো? n এর মান যদি শূন্য অথবা, যেমন এই যৌগের ক্ষেত্রে n এর মান শূন্য, অতএব এটা একটা অ্যারোমেটিক যৌগ। আবার বেনজিনের ক্ষেত্রে n এর মান কত? 1, অতএব এটা জি একটা স্যার। অ্যারোমেটিক যৌগ। বেনজিনের ক্ষেত্রে এই 4n+2 = 6 বসিয়েছি না? জি হ্যাঁ, স্যার। বলো, বলো। স্যার বলতেছিলাম ওই যে সাইক্লোপ্রোপিন, যে ওইখানে কি তাহলে একটা পাই বন্ধন বা দ্বিবন্ধন যে ওইটা আছে দেখে ওইখানে দুইটা পাই ইলেকট্রন আছে, ওই হিসেবে আমরা 2 নিচ্ছি পাই হ্যাঁ, ইলেকট্রনের সংখ্যা। তবে তবে শুধু পাই বন্ধন থাকলেই হবে না। এই পাই বন্ধনটা কি হতে হবে? ঘূর্ণনশীল হতে হবে। পাই বন্ধনটা ঘুরতেছে না, এই যে দেখছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এরোমেটিক যৌগ হওয়ার শর্ত একটা হলো বাদ দিয়ে। যে একটা যৌগের মধ্যে কি থাকবে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তাহলে বেঞ্জিনের পাই বন্ধনগুলো ঘুরছে না, এই যে দেখো এখানে। এই পাই বন্ধনটা যদি এইখানে যায়, তখন এইটা এই পাশে চলে আসে, আবার এইটা জি এই স্যার। পাশে চলে আসে, তখন আমি এইটা পাই না? জি স্যার। পাই বন্ধনটা ঘুরতেছে না? তাইলে এইটাকে আমি এই এই দুটো জিনিসকে আমি একবারে যদি লিখতে চাই, তাহলে এইখানে এইটা লিখেছি। তারপরেও যদি এইটা আমি ডটেড লাইন না দিয়ে গোলা দিই তাইলেও হবে। তাহলে এতে কি বোঝায়? এখানে এইটা হলো পাই ইলেকট্রন ক্লাউড। কি বুঝতে পেরেছো এটা? জি স্যার, বুঝতে স্যার পারছি। এটা বুঝতে পারলাম স্যার, আমাদের পরীক্ষায় কি কোশ্চেনের চিত্র দেওয়া থাকবে বিউটিন বা সাইক্লোপ্রোপিন আয়নের? হ্যাঁ, পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে, দেখাও যে বেঞ্জিন একটি অ্যারোমেটিক যৌগ। তো বেঞ্জিনের স্ট্রাকচার তোমাকে লিখতে হবে। মানে বুঝতে স্যার এই পেরেছো? চিত্রটা কি দেওয়া থাকবে হ্যাঁ, ষড়ভুজের? চিত্র দেওয়া থাকবে না। বেঞ্জিনের স্ট্রাকচার তো তুমি জানোই, বেঞ্জিনের স্ট্রাকচার কি। জি স্যার, মানে এরকম। সাইক্লোপ্রোপিন এটা কথায় লিখে রাখবে, চিত্র দিবে কেন তোমার? আচ্ছা, এইখানে দেখো,
এই যে দুইটা যৌগ আছে এটার নাম কি একটু বলো তো দেখি, এই যৌগটার নাম কি? হচ্ছে 1,3-সাইক্লোবিউটাডাইন। হ্যাঁ, এটা একটা ডাইইন। তবে এখানে এখানে 1,3 কেমনে হলো, এটা কি বুঝতে পেরেছো? স্যার 1,3 1,3 মনে করো এই কার্বন হলো 1, এইটা হলো 2, এইটা হলো 3, ওটা 4। এটা হলো 4, মানে 4টা কার্বন। প্রতিটা কার্বনে প্রতিটা কোণায় কি আছে? সিএইচ করে আছে, সিএইচ। বুঝতে পেরেছো? প্রতিটা কোণায় সিএইচ করে আছে। তাইলে এই দ্বিবন্ধন 1 থেকে একটা শুরু, আর একটা শুরু থেকে 3 থেকে শুরু। এই জন্য এটার নাম 1,3। এটা ডাইন না? তাইলে হ্যাঁ স্যার, মূলটা হবে বিউটা, 4 কার্বন থাকার জন্য মূল হবে বিউটা। চক্রাকার বলে হবে সাইক্লু, এটার নাম হলো সাইক্লু বিউটা ডাইইন, 1,3 সাইক্লু বিউটা ডাইইন। বুঝতে পেরেছো? এখন এইটা অ্যারোমেটিক যৌগ কিনা, এইটাও তো, এই বন্ধনটা যদি এদিকে আসে তাহলে এই বন্ধনটা কোথায় চলে যেতে পারে? এখানে চলে যেতে পারে না? হ্যাঁ স্যার। তাহলে এই যৌগটা চক্রাকার, এর মধ্যে কি আছে? সঞ্চরণশীল পাই ইলেকট্রন ম্যাগ আছে, তারপরেও এটা অ্যারোমেটিক না। কেন না এটা একটু পরে দেখো তো, এখানে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। স্যার এখানে হচ্ছে লক্ষণীয় যে 1,3-সাইক্লোবিউটাডাইন এবং 1,357-সাইক্লোবিউটাইন হ্যাঁ, এইটা অক্টা, এখানে 8টা ইন। এই জন্য আমরা বলি এখানে কয়টা? টেট্রা ইন, সরি 4টা ইন না? হ্যাঁ স্যার, ইন 4টা। হ্যাঁ, তাইলে এই জন্য বলি অক্টা টেট্রাইন। এই যৌগের নাম কি? সাইক্লো অক্টা টেট্রাইন। টেট্রাইন। তো এইখানেও তো দ্বিবন্ধন গুলো একান্ত দ্বিবন্ধন আছে না, একটা বাদ দিয়ে একটা। হ্যাঁ স্যার। তাইলে এই বিউটি। দ্বিবন্ধনটা যদি এখানে আসে তখন এইটা এখানে চলে যাবে, এইটা এখানে চলে হ্যাঁ যাবে। তাইলে বলতে পারি না যে এই দ্বিবন্ধন গুলো কি সঞ্চরণশীল? তারপরেও হ্যাঁ। আমরা এই দুটো যৌগের একটাও এরোমেটিক না। কেন না বলো দেখি, একটু পড়ো পড়ো এখান থেকে। 1,3-সাইক্লোবিউটাডাইন এর সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 4, যা হাকেল সংখ্যা 4n+2 ইকুয়াল টু 2, 6, 10, 14 ইত্যাদি নয়। এক্ষেত্রে 4n+2 ইকুয়াল টু 4 হলে 4n ইকুয়াল টু 4-2 বা 4n ইকুয়াল টু 2 বা n ইকুয়াল টু হাফ, যা যা পূর্ণ সংখ্যা নয়, তাই এটি অ্যারোমেটিক নয়। অনুরূপভাবে 1,357 সাইক্লো অক্টা টেট্রাইন এর সঞ্চরণশীল পাই ইলেকট্রন সংখ্যা 8, যা হাকেল সংখ্যা 4n+2 ইকুয়াল টু 2, 6, 10, 14 ইত্যাদি নয়। এক্ষেত্রে 4n+2 ইকুয়াল টু 8 হলে 4n ইকুয়াল টু 8-2 বা 4n ইকুয়াল টু 6 বা n ইকুয়াল টু 3/2, যা অর্ধপূর্ণ সংখ্যা নয়, তাই এটি অ্যারোমেটিক নয়। আচ্ছা, হাকেল সংখ্যাগুলো কি? এটা তো আমরা জানলাম যে হাকেল সংখ্যাগুলো কি কি বলো দেখি। 2, স্যার 0, 1, 2, 3। 6, 10, 14 এরকম ভাবে যাবে, তাই না? তো আচ্ছা। এখন এই যৌগগুলো যদি হাকেল সংখ্যাকে সমর্থন করে, অর্থাৎ 4n+2 কে সমর্থন করে, এই 4n+2 কি সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা। এখানে n এর মানটা কত হতে হবে? হয় 0, নাইলে কি হতে হবে? 1, 2, 3, এগুলো পূর্ণ সংখ্যা হতে হবে। কিন্তু n এর মানটা যদি এই 0, 1, 2, 3 না হয়, হাফ হয়, তাহলে এটা কি অ্যারোমেটিক হবে? না হাফ স্যার, অথবা কোনো ভগ্নাংশ হয়? হবে না স্যার। হবে না। যেমন দেখো এই এই প্রথম যৌগের ক্ষেত্রে n এর মান কত? স্যার প্রথম হাফ। যৌগের ট্যান মান হচ্ছে হাফ। কি বুঝতে পেরেছো ফাইজা? জি স্যার, বুঝতে পারছি। এখানে এখানে দেখো, হলো এখানে 4n+2 সংখ্যা ইকুয়াল টু কত? এই 4n+2 ইকুয়াল টু 4 কেন? স্যার কারণ এখানে 4টা, মানে দুটো এখানে দুটা দুইটা দুটা পাই করে। বন্ধন আছে, অর্থাৎ পাই ইলেকট্রনের সংখ্যা হলো 4, তাই জি না? স্যার। তো এটা সমাধান করে আমি n এর মান কি পাই? হাফ। হ্যাঁ, হ্যাঁ। অতএব এটা এরোমেটিক যৌগ না। আবার ঠিক এই যৌগের মধ্যে পাই বন্ধন আছে কয়টা? পাই বন্ধন আছে 4টা, আর পাই ইলেকট্রন আছে কয়টা? পাই ইলেকট্রন আছে 8টা, তাই না? তাইলে আমার এখানে 4n+2 ইকুয়াল টু 8 বসাইয়ে দেখি n এর মান কত হয়। তাইলে n এর মান কত হচ্ছে? একটা ভগ্নাংশ হচ্ছে। তো এটা কি পূর্ণ সংখ্যা? এটা তো না পূর্ণ স্যার। সংখ্যা না। এই যে 3/2,
আচ্ছা, পূর্ণ সংখ্যাগুলো কি কি? ইন্টিজার বলে ওইটাকে। পূর্ণ সংখ্যা হলো 1 2 3 3 4 4, এগুলো হলো পূর্ণ সংখ্যা, তাই না? কিন্তু আমি যদি 1.5 লিখি, এটা কি পূর্ণ সংখ্যা? না, অথবা 0.5, এটাও পূর্ণ সংখ্যা না। অর্থাৎ ভগ্নাংশ হলে কি হবে না এটা। পূর্ণ সংখ্যা। যেমন দেখো, ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ। এটা একটু পরে দেখো তো এখানে কিভাবে এই ফিউরান, এই যৌগটা একটা অ্যারোমেটিক যৌগ। দেখছো, এটা কিন্তু বেঞ্জিন নাই, তারপরে এটা একটা অ্যারোমেটিক যৌগ ফিউরান। এটার নাম হলো, এটা হলো হেটারো অ্যারোমেটিক যৌগ, হেটারো অ্যারোমেটিক যৌগ। যৌগ। তবে এটা অনুচক্রাকার। এটার মধ্যে বেঞ্জিনের মতো সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, তারপরে অনুরণন কাঠামো আছে এটার মধ্যে। অনুরণন দেখো, এখানে এখানে যে জোড়া ইলেকট্রনটা যদি এখানে যায়, অটোমেটিক্যালি দ্বিবন্ধনটা ঘুরে এখানে চলে আসে। এই যে এটা দেখো। তারপরে আবার এই ইলেকট্রন জোড়াটা যদি এখানে যায়, তাইলে এই পাই বন্ধনটা ভেঙে আবার এখানে চলে আসে। এই যে এইটা আরেকটা স্ট্রাকচার পেলাম। আর এখানে প্লাস হলো কেন বলো দেখি? ওই যে অক্সিজেনের এক জোড়া ইলেকট্রন ছিল, সেটা তো এখানে বন্ধনে অংশগ্রহণ করছে, এই কারণে এটা কি হয়ে গেছে, প্লাস হয়ে প্লাস গেছে, হয়ে গেছে। তাই না? তো তাইলে এখন দেখো, এই পাই ইলেকট্রনটা ঘুরছে, ঘুরতে ঘুরতে আবার এইটাই ফিরে পেয়েছি। তাইলে আমরা বলবো যে এটার মধ্যে কি আছে, বেঞ্জিনের মতো অনুরণন কাঠামো আছে। আচ্ছা, এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা কয়টি বলো দেখি এখানে? তার এখানে 4টি। 4টি কেন? এই যে অক্সিজেনের যে 2 জোড়া আছে, এক জোড়া কি করছে, অনুরণনে অংশগ্রহণ করছে, তাই না? এই কারণে এখানে 4টা কেন, 6টা না? এখানে 4টা স্যার, দুইটা দুইটা করে 4টা। শোনো, পাই বন্ধন আছে 2টায়, 4টা। আর ওই যে অক্সিজেন থেকে এক জোড়া যায়, ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, তাহলে তাহলে 6টা। 6টা হয়ে গেল না? হ্যাঁ স্যার। তাহলে এটা বেঞ্জিনের মতো স্ট্রাকচার পেয়ে যাচ্ছে না, অনুরণন সম্পন্ন। আচ্ছা, জি স্যার। অনুরণন কি আমি এর আগে তোমাদের বুঝাতে চেষ্টা করেছিলাম। অনুরণন কি? পাই বন্ধনটা যখন স্থির থাকে না, পাই ইলেকট্রন গুলো যদি ডিলোকালাইজ হয়ে যায়, অর্থাৎ এক জোড়া কার্বন থেকে অন্য জোড়ায় চলে যায়, তখন এইভাবে যখন পাই ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, সেটা হলো অনুরণন। বুঝতে পেরেছো? অনুরণন হলো একটা বিশেষ অবস্থা। যেমন দেখো, তুমি যদি একটা জিনিসকে আঘাত করো, এটা ঝনঝন করে আওয়াজ হয় না, জি তারপরে স্যার। এটা থেমে যায়। তো এই এই জিনিসটা হলো অনুরণন। আর এইখানে কেমিস্ট্রির ভাষায় হলো পাই পাই বন্ধনটা স্থির না থেকে এরকম যখন ঘুরতে থাকে, এই জিনিসটাকে আমরা বলি অনুরণন কাঠামো। এখানে আহ, এই যৌগটা কি অবস্থায়, অনুরণনরত অবস্থায় আছে। ফিউরান অণু সমতলীয় ও চক্রাকার। এর পঞ্চভুজীয় চক্রাকার কাঠামোতে 2টি পাই বন্ধনে 4টি ও অক্সিজেন পরমাণুর 2টি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন মিলে 6টি সঞ্চরণশীল পাই ইলেকট্রন অনুরণনে অংশগ্রহণ করে। তাই ফিউরানে হাকেল সংখ্যা 4n+2 = 6 বা 4n আচ্ছা, এটা এক মিনিট, = 6 এটা - 6 2। কেন হলো আচ্ছা, বলো দেখি? এখানে 6 হচ্ছে কেন? কারণ হলো এই যে অক্সিজেনের 6টা ইলেকট্রনের মধ্যে 2 জোড়া ইলেকট্রন রয়ে গেছে না, মুক্ত জোড়। হ্যাঁ, এই আর মুক্ত 2 জোড়া জোড়ের বন্ধনে এক জোড়া, অংশগ্রহণ শোনো, করছে। মুক্ত জোড়ের এক জোড়া কি করে এইখানে অনুরণনে অংশ নেয়। তাহলে পাই বন্ধন 3টার মতো হয়ে যায় না? হুম, 3টা হয়ে যায়। মানে পাই বন্ধন তো 2টা, আর আরো 2টা হলো নিঃসঙ্গ জোড় হ্যাঁ, ইলেকট্রন। তো তাইলে মোট 6টা হয়ে যায়। তাহলে এখানে 6 বসালাম। তাহলে 4n+2 = 6 - 2, তারপরে 4n = 4, তাহলে n = 1। তাহলে এই 1টা কি একটা পূর্ণ ইয়া সংখ্যা। না, পূর্ণ সংখ্যা না? জি স্যার। অতএব এটা একটা অ্যারোমেটিক যৌগ। এটা কি বুঝতে পেরেছো? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা অ্যারোমেটিক যৌগের নামকরণ একটু দেখো। ফিন কথাটা, বেঞ্জিনের আরেকটা নাম হলো ফিন। ফিন থেকে আমরা যে জিনিসটা পাই, সেটার নাম হলো ফিনাইল।
বেঞ্জিন থেকে যদি টলোইন থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দেই তাহলে এই মূলকটার নাম হলো বেনজাইল। দুইটা হাইড্রোজেন বাদ দিলে বেনজাল, তিনটা হাইড্রোজেন বাদ দিলে হলো বেনজু। এই আর টলোইন থেকে যদি আমি একটা এই কেন্দ্র থেকে একটা হাইড্রোজেন বাদ দিই তাহলে সেটার নাম হলো টলাইল। দেখো ফিনাইল মূলকটা কি, এই জিনিসটা একটু দেখো, ফিনাইল মূলক কি? এই যে এটার নাম হলো ফিনাইল। এটা বুঝতে পেরেছো? এটা কেমনে হয়েছে বলো দেখি আমাকে। হ্যালো, বেঞ্জিন থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত, মানে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে শোনো, ফিনাইল তৈরি হয়। বেঞ্জিনের মধ্যে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন আছে। এই আচ্ছা। 6টা হাইড্রোজেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন বাদ দিই তাহলে কি থাকবে? C6H5 থাকবে না? হুম। আর এটা স্ট্রাকচারটা কেমন হবে? এরকম এরকম বেঞ্জিন আমি লিখবো। আচ্ছা, বেঞ্জিনের হাইব্রিড স্ট্রাকচারটা মানে কি? এখানে একটা গোলা দিতে হয়। এই গোলা কেন দেই বলো দেখি। ঘূর্ণন বুঝাইতে, মানে এখানে পাই বন্ধনটা কি অবস্থায় আছে? সঞ্চরণশীল অবস্থায় আছে। পাই বন্ধনটা কি অবস্থায় আছে? সঞ্চারণশীল। হ্যাঁ, এই গোলা মানে হলো এটা হলো হাইব্রিড বন্ধন, তাই না? তাইলে এইটাকে আমরা যদি ফিনাইল লিখতে চাই তাহলে 6 কোণায় 6টা হাইড্রোজেন, তখন একটা হাইড্রোজেন থাকবে না, তখন এখানে একটা যোজনী বেরিয়ে যাবে। এখানে কি হবে? একটা যোজনী বেরিয়ে যাবে। এটাকে আমি ইচ্ছা করলে এরকম সোয়াইও লিখতে পারি, এটাকে আমি এইভাবে আনুভূমিক ভাবেও লিখতে পারি। দেখো এরকমও আমরা লিখতে পারবো, এরকম লিখেও আমি বেঞ্জিন লিখতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে এই মূলকটার নাম হলো ফিনাইল। আর এইটা হলো টলোইন। টলোইনের স্ট্রাকচারটা কি? এরকম একটা ষড়ভুজ, ষড়ভুজের উপরে কি বলো দেখি? উপরে হলো CH3, উপরে হলো CH3। তাহলে এই CH3 থেকে 3টা হাইড্রোজেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন দেই তাহলে এটার নাম হলো বেনজাইল। বেঞ্জিন থেকে হলো বেনজাইল, তারপর হলো বেনজাল, এটার নাম হলো বেনজো, এটার নাম হলো টলাই। মনে থাকবে এগুলো? আচ্ছা, এরপরে দেখো এই যে আমি এখানে ফিনাইল কেমনে হয়েছে এটা দেখিয়েছি, দেখো। আর এই ফিনাইল মূলকটাকে আমি কিভাবে লিখবো? এইভাবেও লিখতে পারি, আবার এটাকে কি খাড়া অবস্থায়ও লিখতে পারি। খাড়া লিখলে কেমন হবে? এটা খাড়া লিখলে হবে এরকম ষড়ভুজ। আমি ইচ্ছা করলে এটা এইখানেও দিতে পারি, এই বন্ধনটা কোথায় দিতে পারি? এই 6 কোণার যে কোনো এক কোণায় দিতে পারি, অথবা আমি এটা খাড়াও দিতে পারি 6 কোণার যে কোনো জায়গায়। এই যে দেখো টলাই মূলকটা, আমি এগুলো আনুভূমিক ভাবে দেখিয়েছি, ঠিক আছে? এই যে আমি যে বেঞ্জিনটাকে খাড়া ভাবে এখানে দেখিয়েছি, খাড়া থেকে যেমন দেখো বেঞ্জাইল মূলক, বেঞ্জাল মূলক, বেঞ্জো মূলক। আচ্ছা, এইটার নাম কি? এটা বলতে পারো? এটা এই মূলকটার নাম কি? এটা এই যৌগটার নাম কি? হ্যালো, স্যার স্যার এটা এই তো যৌগটা হচ্ছে মিথাইল বেনজিন। না না, এটা হচ্ছে বেনজেন মূলক। এটা তো শোনো, এখানে যেহেতু অ্যাসিড মূলক আছে এটার নাম হলো বেনজয়িক অ্যাসিড। কি অ্যাসিড, অ্যাসিড? হ্যাঁ, এটার বেনজোইক নাম অ্যাসিড। বেনজয়িক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড। বেনজয়িক অ্যাসিড আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই নামটা, যদিও আসছে কিন্তু সব জায়গায় এটার নাম বেনজয়িক অ্যাসিড। এই বেনজয়িক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেনটা বাদ দিয়ে দেই তাহলে এটার নাম হলো বেনজোয়েট। এটার নাম কি? বেনজুয়েট। বেনজোয়েট। আবার যদি ওয়েজ বাদ দেই, এখান থেকে ওয়েজ দুইটা জিনিস বাদ দিতে পারি, তাহলে এটার নাম হলো বেনজোইল। তাহলে বেনজুইক অ্যাসিড থেকে হাইড্রোজেন বাদ দিলে হলো বেনজুয়েট, আর ওয়েজ বাদ দিলে হলো বেনজোইল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো IUPAC পদ্ধতিতে বেনজুইক বেনজিনের জাতকগুলোর নাম। যেমন দেখো এটাকে কয় ভাবে আমরা লিখতে পারি? এইটা এইভাবে খাড়াও লেখা যায়, এরকম হেলানো ভাবেও লেখা যায়,
যে যেভাবে লেখে এইভাবেও লেখা যায়, 6 কোণায় যেহেতু আছে অতএব এটা তুমি যেভাবেও লিখতে পারো। ঠিক আছে, এই 2 নম্বর পয়েন্টটা একটু পড়ো তো। বেনজিন বলয়ে 2 বা ততোধিক প্রতিস্থাপকের ক্ষেত্রে তথা বেনজিনে দ্বি বা বহু প্রতিস্থাপিত জাতকের ক্ষেত্রে একাধিক সমানুসম্ভব। তাই ক্ষেত্রে প্রতিস্থাপিত মৌল বা মূলকে ইংরেজি নামের প্রথম বর্ণের ক্রমানুযায়ী নম্বর বসাতে হবে। স্যার, সমানু বলতে কি বুঝাইছে এখানে? সমানু মানে কি? আচ্ছা আমি এটা এখানে দেখাই। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখো, একটা মিথাইল মূলক যদি থাকে আর ক্লোরিন মূলক যদি থাকে, দ্বি প্রতিস্থাপিত মানে কি? যেমন দেখো এখানে হলো C6, তারপরে হলো H6, তাইলে এখান থেকে আমি বাদ দিব 2টা হাইড্রোজেন। এখান থেকে কি বাদ দিব? 2টা হাইড্রোজেন, 2H। তাইলে 2টা জিনিস আমি এখানে ঢুকাবো, তাইলে এখানে আমি প্লাস, ধরো প্লাস X, 2টা X ঢুকালাম, তাইলে এই যৌগটা কি হয়ে যাবে? C6, বলো দেখি, C6H কত হবে এখানে? H4। H4, তারপরে এখানে কি হবে? X2। তাইলে এই যৌগটার নাম হলো দ্বি প্রতিস্থাপিত বেনজিন। এটা কি? দ্বি প্রতিস্থাপিত বেনজিন। এখন X2টা 2 জায়গায় থাকতে পারে না? X2টা যেমন দেখো এখানে আমি এই বেনজিন লিখলাম। আচ্ছা, সমানু মানে কি? যাদের আণবিক সংকেত একই কিন্তু গঠন ভিন্ন। মনে করো এইখানে একটা এক্স আছে আর এইখানে একটা এক্স আছে, তাই না? তাইলে এই এক্সটা ইচ্ছা করলে এইখানে না দিয়ে আমি এখানে দিতে পারতাম না, আবার এটা এইখানে দিতে পারতাম না, এইখানে দিতে পারতাম না, এইখানে দিতে পারতাম না, এই জি এক্সটা। স্যার। তাহলে এইটাকে আমি যদি 1 ধরি তাহলে এটা কত হবে? 2, এটা হবে 3, এটা হবে 4, আর এটা হবে 5, এটা হবে 6। তাইলে এই যে 2 নম্বরে যে এক্সট্রা আছে এইটাকে আমি ইচ্ছা করলে 3 নম্বরে বসাতে পারি, 4 নম্বরে বসাতে পারি, অথবা 5-এ বসাতে পারি, 6-এ বসাতে পারি। এইটা হলো দ্বি প্রতিস্থাপিত জাতক। বেনজিনের কি? দ্বি প্রতিস্থাপিত জাতক। বুঝতে পেরেছো? এখন এই 2টা এক। আচ্ছা আমি পরের পেজে যাই, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। এই যে দেখো, এইটা হলো একটা দ্বি প্রতিস্থাপিত জাতক। যেমন দেখো এখানে বেনজিনের একটা হাইড্রোজেনকে মিথাইল মূলক দ্বারা আর একটা ক্লোরিন মূলক দ্বারা সরিয়েছি, তাইলে এটার নাম কি? ক্লোরো মিথাইল বেনজিন বা ক্লোরোটলুইন। এটার নাম কি? ক্লোরোটলুইন। দেখো টলুইন নামটা শিখত। টলুইন বলতে কতটুকুকে বোঝায়? এই অতটুকু হলো টলুইন, তাই না? তাহলে এই যৌগটার নাম হলো ক্লোরোটলুইন, তাই না? তাইলে এইটা 2 নম্বর পজিশনে না থেকে এটা 3-এও থাকতে পারে, অথবা এটা কিসে থাকতে পারে? 4-এ, তাই না? তাইলে আমরা এটা বলবো 2 ক্লোরোটলুইন, এটা হলো 3 ক্লোরোটলুইন, এটা হলো 4 ক্লোরোটলুইন। স্যার এখানে 1 দেওয়া আছে, 1,3 ক্লোরোটলুইন। হ্যাঁ, 1,3 মানে একটা, এই দুটো মূলকের মধ্যে টলুইন বললে তো হয়ই যায়, এখানে 1,3 না বললেও হয়। অতএব এইটাকে আমরা বলি অর্থ, এটাকে আর একটা নাম হলো অর্থ ও, আর এটার নাম হলো মেটা। এই 1,3টাকে আমরা কি বলি? এই 1,3টাকে আমরা বলি মেটা। এটার উচ্চারণ কি? মেটা। আর 1,2টাকে আমরা কি বলি? অর্থ। আর 1,4টাকে আমরা বলি প্যারা। এখানে দেখো এই পি দিয়ে অর্থ, ও দিয়ে হলো অর্থ, ও মানে হলো অর্থ, এমটা হচ্ছে মেটা, তুলতে পারে অর্থ। আর এম দিয়ে কি? মেটা। মেটা। আর পি দিয়ে হলো প্যারা। পি হলো PE আর এ প্যারা।
তাই না? এখন এই অর্থ মানে হলো 1 2, একটু দেখবা 1 আর 2, আর এটা হলো 1 3 1 3। আচ্ছা এটা 1 2 অথবা 1 6, এই 1 6 1 6 ও 1 2 হবে। আর এই মেটা হলো 1 1 3 অথবা 1 5। এই এদিক দিয়ে আসলে কত হবে? 1 5। আর এদিক দিয়ে আসলে হবে 1 3। আর প্যারা হলো 1 4, প্যারাটা হলো 1 আর 4, এটাকে আমরা বলি প্যারা। আচ্ছা দেখো এই জিনিসটার নাম কি হবে তাইলে? আচ্ছা এটাকে সালফোনিক অ্যাসিড, এই সালফোনিক অ্যাসিড, এই মূলকটার নাম কি? সালফোনিক। তাইলে এইটা, এই যৌগটার নাম হলো বেনজিন সালফোনিক অ্যাসিড। তাইলে এইটা আমি বলে ফেলবো তাইলে। তাইলে কি হবে? 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা এই ওয়েস মূলক যদি থাকে বেনজিনে, এই যৌগটার নাম হলো ফেনল। এই যৌগটার নাম কি? ফেনল। অথবা আমরা হাইড্রোক্সি বেনজিনও বলতে পারি, কিন্তু অ্যাসিড কথাটা আগে আসবে, এটা উপরে না, অগ্রাধিকার ক্রমে। অতএব এই যৌগটার নাম হবে বেনজুইক অ্যাসিড, আর এটা হবে 2 হাইড্রোক্সি বেনজুইক অ্যাসিড। এটার নাম অ্যালডিহাইড। অ্যালডিহাইড আগে না ওইচ আগে? ইয়েতে অগ্রাধিকার ক্রমে, ওই যে আমাদের একটা চার্ট দেখিয়েছিলাম। তাহলে এইটা হবে পরে, এটা হবে সাফিক্স, সরি এটা প্রতিস্থাপক হয়ে যাবে, আর এটা মূল যৌগ হয়ে যাবে। এটার নাম হলো বেনজালডিহাইড। আমি আবার একটু বুঝাই। দেখো এই অতটুকু, এইটা বাদ দিয়ে এই যৌগটার নাম হলো সালফোনিক অ্যাসিড, ওই ওয়েজ বাদ দিয়ে এই যৌগটার নাম হলো বেনজুইক অ্যাসিড, এইখানে ওয়েজ বাদ দিয়ে এই যৌগটার নাম হলো বেনজালডিহাইড। বুঝতে পেরেছো? এখন এইটাকে আমি যদি 1 ধরি তাহলে এটা কত হবে? 2। এইটাকে যদি আমি 1 ধরি তাহলে এইটা কত হবে? 2 3 4, এটা হবে 4। তাইলে কি হয়ে যাবে? এটা 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। এটার নাম কি হবে? 2 হাইড্রোক্সি বেনজুইক অ্যাসিড। এটা হবে 2 হাইড্রোক্সি বেনজালডিহাইড। বুঝতে পেরেছো এটা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা পরের স্লাইডটা একটু দেখো। এখানে অনেকগুলো যৌগের নাম করে রাখছি আমি। এই যে দেখো এখানে আমি কিভাবে নামটা করেছি। যেমন দেখো এটার নাম যদি ফেনল হয়, তাইলে আমি ফেনল বলাতে এই কারণে এখান থেকে 1 হবে। এই যে এখানে এই পয়েন্টটা একটু পরে দেখো, এটা একটু পরে তো এটা। উপরেরটা 4 নম্বর ঘড়ির পয়েন্ট। অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নাম্বার বসানো যাবে, তবে যে দিক থেকে নাম্বার বসালে শাখাগুলোতে কম নম্বর পড়ে তা হবে সঠিক পদ্ধতি। আচ্ছা এটা একটু বলি আমি, এই দিক থেকে 1 2 3 4 5, তারপরে 6 7, ও না সরি 1 2 3 4, তারপরে 5 6, তাই না? তো এখানে শাখার মধ্যে নাম্বার পরে কত? 3 আর 4। এই যে দেখো এখানে শাখার মধ্যে নাম্বার পরে কত? 1 আর 3 আর 4, তাই না? আর যদি এদিক দিয়ে নাম্বারিং করি, এদিক দিয়ে নাম্বারিং করলে কত পড়তো? 1 2 3 4, তারপর হলো 5 6। তাইলে আমার এখানে নাম্বার পড়তো 4 আর কত পড়তো? 5। তাইলে 3 4 ছোট না, অতএব এই নামটা হলো সঠিক নাম, আর এটা হলো ভুল নাম। দেখো নাম্বার দুই দিক থেকে বসানো যায়, যে দিক দিয়ে বসালে কম নম্বর বসে। হ্যালো? এটা কি বুঝতে পেরেছো নাম্বারিং পদ্ধতিটা? আচ্ছা বেনজিনের কয়েকটি একক প্রতিস্থাপিত জাতকের নাম। একক প্রতিস্থাপিত বুঝতে পেরেছো? এখানে মানে একটা হাইড্রোজেন আমি অপসারিত করে যে যৌগগুলো পাইছি সেগুলো হলো একক প্রতিস্থাপিত যৌগ। এই নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এটার নাম কি? বেনজাইল অ্যালকোহল, এটার নাম ফেনল, এটার নাম অ্যানিলিন, এটার নাম বেনজালডিহাইড, এটার নাম বেনজোইক অ্যাসিড,
এটা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, সালফোনিল ক্লোরাইড, এটা ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, এটার নাম হলো সায়ানোবেঞ্জিন, সায়ানোবেঞ্জিন। তারপরে এইটার নাম হলো মিথক্সি বেঞ্জিন বা অ্যানিসোল। হ্যালো, এটা তোমরা পরে নিবে। তারপরে যেমন দেখো এটার নাম বেঞ্জোইল ক্লোরাইড, এটার নাম অ্যাসিটোফেনন বা ইথানয়েল বেঞ্জিন, ইথানয়েল বেঞ্জিন, এটার নাম হলো বেঞ্জামাইড। এই নামগুলো শিখতে হবে। এটার নাম বেঞ্জামাইড, এটার নাম হলো এন মিথাইল বেঞ্জামাইড, ইথাইল বেঞ্জুয়েট। হ্যালো, জি এটার স্যার, নাম শোনা হলো যাচ্ছে। এসিটানিলাইড, এসিটানিলাইড। এটা হলো এন এসিটাইল অ্যামিনো বেঞ্জিন, এন এসিটাইল অ্যামিনো বেঞ্জিন। বেঞ্জিন। এটার নাম সোডিয়াম বেঞ্জুয়েট, এইটার নাম হলো বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই নামগুলো শিখতে হবে। বেঞ্জিন ডাই অ্যাজোনিয়াম, অ্যাজোনিয়াম বলতে এখানে নাইট্রোজেন, নাইট্রোজেনের নাম হলো অ্যাজোট। তারপরে এটা এটার নাম হলো বেঞ্জাল ক্লোরাইড। তারপরে স্যার অ্যাজনটা কি কার্বিলেমিন। গ্রিক হ্যাঁ, নাম? হ্যালো, স্যার অ্যাজনটা কি গ্রিক নাম, মানে অ্যাজোট, নাইট্রোজেনের? অ্যাজোট নাইট্রোজেনের আরেকটা নাম হলো অ্যাজোট। অ্যাজোটের এইটা পজিটিভ আয়ন বলে, এটার নাম হলো অ্যাজোনিয়াম, ডাই অ্যাজোনিয়াম ক্লোরাইড, বেঞ্জিন ডাই অ্যাজোনিয়াম ক্লোরাইড অথবা ডায়াজোনিয়াম ক্লোরাইড বলি আমরা এটাকে। আচ্ছা, দ্বি প্রতিস্থাপিত বেঞ্জিনের যৌগ, এই যে এই জিনিসটা আমি বলছিলাম যে অর্থ সমানু কোনটা, তারপরে মেটা সমানু কোনটা, প্যারা সমানু কোনটা। এই যে দেখছো, 1-1-4টাকে আমরা বলি প্যারা, তারপরে 1-3টাকে বলি মেটা, 1-2টাকে বলি আমরা অর্থ। ক্লিয়ার? সমানু মানে কি, এদের এই যে দেখো এদের আণবিক সংকেত একই কিন্তু গঠনটা ভিন্ন। এই যৌগে আর এই তিনটা যৌগেরই আণবিক সংকেত একই কিন্তু আণবিক গঠন ভিন্ন না। জি স্যার। অতএব এরা কি পরস্পরের সমানু। ক্লিয়ার? এটার নাম কি? স্যার ক্লাসের টাইম বোধহয় শেষ। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। এটার নাম কি? 1,2 ডাইনাইট্রো বেঞ্জিন। এটার নাম 1,3 ডাইনাইট্রো বেঞ্জিন অথবা মেটা ডাইনাইট্রো বেঞ্জিন। এটা হলো প্যারা ডাইনাইট্রো বেঞ্জিন। এরপরে দেখো, আমি আর এটা পড়াতে চাচ্ছি না, তোমরা এই জিনিসগুলো একটু পরে নিবে। হ্যাঁ, এটার নাম কি? ডাইমিথাইল বেঞ্জিন বা অর্থ ডাইমিথাইল বেঞ্জিন বা জাইলিন। এটা মেটা ডাইমিথাইল বেঞ্জিন, এটা হলো প্যারা ডাইমিথাইল বেঞ্জিন বা প্যারাজাইলিন। তারপরে যেমন দেখো এইটাকে আমরা সালফোনিক অ্যাসিড বলি, এইটাও সালফোনিক অ্যাসিড, এখানে অ্যামিনোমূলক নাইট্রোমূলক আছে। তো থ্যাংক ইউ। এই অ্যারোমেটিক যৌগের নামকরণটা তোমরা একটু দেখে নিবে, এগুলো কিভাবে আমি পড়েছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এই পৃষ্ঠাটা তোমাদের মুখস্থ করা, এই যে এগুলো এই নামগুলো। এটার নাম বেঞ্জুইক অ্যাসিড, এটা বেঞ্জালডিহাইড, এটার নাম অ্যানিলিন, এটার নাম ফেনল। এগুলো বারবার আমরা পড়তে হবে আমাদের এগুলো। বুঝতে পেরেছো? তো থ্যাংক ইউ তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।